এবং বিশ্বকাপ বাছাই শেষে আজ দেশে ফিরছে নারী ক্রিকেট দল। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক বিসিবি, কঠোর কোয়ারেন্টাইনের পরামর্শ বিশেষজ্ঞদের। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির চর্চা করছে। এদিকে চিকিৎসার অজুহাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে বিএনপি তারেক জিয়ার ষড়যন্ত্রের রাজনীতি আরও বেগবান করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বেশ কিছুদিন ধরে সোচ্চার হয়ে বিভিন্ন মন্তব্য করছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতারাও কঠোর জবাব দিচ্ছেন। রোববার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগের একটি ইউনিট সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য নয়, তাদের রাজনীতি এখন বেগম জিয়ার স্বাস্থ্য ও তাকে বিদেশ পাঠানোকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বেগম খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ, জিজ্ঞাসা পরায়ণ, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেই মহানুভবতা দেখিয়েছেন সেটি বিরল। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে বিদেশে বসে তারেক জিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আরো বেগবান করা, খালেদা জিয়া যাতে সেখান থেকে রাজনীতি করতে পারে সেটির ব্যবস্থা করা। এদিকে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি করছে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করছে, পদে পদে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি তারা একচ্ছত্রভাবে চর্চা করেছে। এখনো তারা ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন তাদের বিশ্বাস করে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক বিনিয়োগে দিন দিন বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, তাই অর্থনৈতিক কূটনীতিতে জোর দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সময় 2025 সালের মধ্যে আইটি খাত থেকে 500 কোটি মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানান প্রধানমন্ত্রী। মাত্র কয়েক বছরের গল্প, এরই মধ্যে অবকাঠামো ও নীতিগত সুবিধায় দক্ষিণ এশিয়ায় শুধু নয়, বিনিয়োগ ও সম্ভাবনায় এখন পুরো এশিয়ার উদীয়মান এক বিস্ময়ের নাম বাংলাদেশ। ইলেকট্রনিক্স খাত, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশ এখন নতুন করে জেগে উঠছে বৈশ্বিক বাজারের তীব্র প্রতিযোগিতায়। উন্নয়ন প্রকল্পের সিরিজ বাস্তবায়নের ধারায় আগামী বছরেই পদ্মা সেতু সহ চালু হতে যাচ্ছে 4টি মেগা প্রকল্প। সম্ভাবনার এই দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা আয়োজন করেছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের। হোটেল র্যাডিসনে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, ভারত সহ অন্তত 15টি দেশের ব্যবসায়ীরা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিদেশি উদ্যোক্তাদের কাছে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন সূচক তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অবকাঠামো সহ সকল নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এ সময় আইটি খাতে দেশের নতুন লক্ষ্যমাত্রা তুলে ধরে সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য করেই জনসম্পদ গড়ে তোলা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনসম্পদ সৃষ্টির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব থেকে সর্বোচ্চ সুবিধা আহরণের প্রস্তুতি আমরা নিচ্ছি। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানি করবার লক্ষ্য আমরা স্থির করেছি। সম্মেলনের 2 দিনে 11টি খাত নিয়ে 14টি সেশনে নীতি নির্ধারকরা বিনিয়োগের পথ খুঁজতে আলোচনা করবেন। বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণেও সক্ষম হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
রেলের উন্নয়নের সঙ্গে এ খাতে রংপুর অঞ্চলের মানুষের বঞ্চনা যেন বেড়েছে। একে একে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেয়ায় গণমানুষের বাহন হিসেবে পরিচিতি হারিয়ে ফেলেছে রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেন কমলেও আন্তনগর ট্রেন বাড়ানোর দাবি করছেন। লোকবল সংকটে কিছুটা সমস্যার কথা স্বীকার করলেও ভুক্তভোগীরা তুলছেন ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। শুধুমাত্র রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের মধ্যে একসময় ১৬ জোড়া লোকাল ট্রেন চললেও শেষ পর্যন্ত ১০ জোড়া চালু ছিল। সম্প্রতি আরও ৪ জোড়া বন্ধ হওয়ায় চলছে মাত্র ৬ জোড়া ট্রেন। লালমনিরহাট ডিভিশনের ৮০টি স্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে ১৯টি। কর্তৃপক্ষের উদাসীনতায় কমেছে রাজস্ব আদায়। যথেষ্ট টিকিট কাটি কোন বালা। আমাদের আউলিয়াগঞ্জ স্টেশন আছে, কিন্তু কোনো প্রকার টিকিট মাস্টার নেই। টিকিট কাটি নাই। আমি এই যে হকার মানে ব্যাগ নিয়ে আমি ব্যবসা করি, আমরা মসুরি টসুরি চাদর টাদর বেচি। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর থেকে ৮টি আন্তনগর ট্রেন রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের মধ্যে চললেও রংপুর ঢাকা রুটে চলছে একটি মাত্র আন্তনগর। ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতার অভিযোগ তুলে ভুক্তভোগীরা বলছেন, বিভাগীয় শহরের সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন নেই রাজশাহী, দিনাজপুর, বগুড়া সহ উত্তরবঙ্গের বড় কোনো শহরে। যে লোকাল ট্রেন যেগুলো ছিল এগুলো অধিকাংশই অনেকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ট্রেনের ব্যবস্থাটা করা হয় রংপুর থেকে, তাহলে এই অঞ্চলের যারা কর্মজীবী মানুষ, যারা ব্যবসায়ী এবং যারা শিক্ষার জন্য বিভিন্ন শহরে যাচ্ছে, তাহলে কিন্তু একটা ভালো যোগাযোগ ব্যবস্থা হয়। লোকাল ট্রেন কমলেও আন্তনগর বাড়ানো হয়েছে বলে দাবি রেলের বিভাগীয় কর্মকর্তার। তবে লোকবল সংকটে ব্যবস্থাপনাগত সংকটের কথা স্বীকার করেন। জনবল হ্রাস পাওয়া একদিকে, আর একদিকে নতুন নতুন ট্রেন কিছু চালু হচ্ছে, ফলে আমাদের মানে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। আমরা তারপর তৎপর রয়েছি আমাদের যে ট্রেনগুলো বন্ধ রয়েছে সেই বন্ধ ট্রেনগুলো কিভাবে সচল করা যায়। তবে এর পেছনে ইঞ্জিন ও বগি সংকটের কথা জানিয়েছে রেলের একাধিক সূত্র। ৩৫টির বেশি লোকোমোটিভ ইঞ্জিনের প্রয়োজনের বিপরীতে ২৬টি ইঞ্জিন আছে লালমনিরহাট ডিভিশনে। এর মধ্যে অকেজো ৩টি আর শক্তি হারানোয় ২টি দিয়ে শুধু চলছে সান্টিং এর কাজ। পাশাপাশি বগি বা কোচেরও রয়েছে তীব্র সংকট। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলো থেকে বাংলাদেশে যাওয়া আসা বন্ধের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই সঙ্গে সংক্রমিত দেশ থেকে যারা এসেছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে। এছাড়া সব ধরনের সভা সমাবেশ সীমিত রাখা সহ ৪ দফা সুপারিশ করেছে পরামর্শক কমিটি। টানা কয়েক মাস দেশের করোনা পরিস্থিতি যখন উন্নতির দিকে, তখন হঠাৎই কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের সংবাদ জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন নামের এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক উল্লেখ করে WHO আশঙ্কা করছে ওমিক্রনের কারণে নতুন করে সারা বিশ্বে করোনা সংক্রমণ ছড়াতে পারে। বারবার জিনগত রূপ বদল করা ও স্পাইক প্রোটিনে ৩০টির বেশি মিউটেশন রয়েছে ওমিক্রনের। করোনায় আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের এই ভাইরাসটিতে আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি। ইতোমধ্যে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোয়ারেন্টাইন জোরদার করা সহ নানামুখী ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বিকেলে এক জরুরি বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ওমিক্রন পরিস্থিতি মোকাবেলায় ৪ দফা সুপারিশ করেছে, যেখানে ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলো থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ, গত ১৪ দিনে সংক্রমিত দেশফেরত বাংলাদেশিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দেশের সব ধরনের সভা সমাবেশ সীমিত রাখার পরামর্শও দেয়া হয়। এদিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ওমিক্রন পরিস্থিতি মোকাবেলা করার তাগিদ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দেশের কোনো জায়গায় যদি এখন সংক্রমণ বাড়ে, তাহলে সেটাকে সম্ভাব্য ওমিক্রন ভ্যারিয়েন্ট হিসেবে চিন্তা করে সেখানে যে যারা পজিটিভ হবে তাদের জেনোম সিকোয়েন্সিং করা। কোনো এলাকায় এটা দেখা দিলে তৎক্ষণাৎ যেন লকডাউন হয়ে যায়। সেই সঙ্গে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো ও টিকা কর্মসূচিকে জোরদার করার পরামর্শ তাদের। আমাদের প্রস্তুতি নিতে হবে আগামী ৬ মাসের জন্য। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার গোতেং প্রদেশে প্রথম শনাক্ত হয় ওমিক্রন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নগরবাসীর কাছে বাস রুট রেশনালাইজেশন বা পুনর্বিন্যাসের প্রক্রিয়া ১ ডিসেম্বর চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত কথা রাখতে পারলেন না ঢাকার ২ সিটির মেয়র। বাস মালিক পক্ষের অসহযোগিতাকেই দায়ী করছেন তারা।
নতুন তারিখ 26 ডিসেম্বর। এবারের পরিকল্পনায় থাকছে শুধু বিআরটিসি বাস। রাজধানীর গণপরিবহন মানেই দুর্ভোগ আর ভোগান্তি, তার উপর বাড়তি ভাড়া, ওয়েবিল সহ নানা বোঝা মাথায় নিয়েই এই মহানগরবাসীর নিত্য চলাচল। এরই মাঝে সড়কের বেপরোয়া গতিতে কদিন বাদই দুর্ঘটনা যেন নিয়ম বনে গেছে। এমন অবস্থার প্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে 2018 সালে হাতে নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া। রোববার নগর ভবনে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে 19তম সভায় বসেন দুই নগরপিতা। মালিকপক্ষের শর্ত ছিল বিআরটিএতে রুট পারমিটের জন্য দেয়া 420টি বাসের অনুমোদন দিলে সেখান থেকে 120টি চলবে এই পথে। তবে সভা শেষে মেয়র জানালেন এই দফায় কথা রাখতে পারছেন না তারা। পরবর্তী লক্ষ্য 26 ডিসেম্বর। অত্যন্ত দুঃখের সাথে জাতিকে অবহিত করতে হচ্ছে যে আমাদের এই 1 ডিসেম্বর তারিখটা ফলপ্রসূ বা কার্যকর করা যায়নি। পুঞ্জীভূত গণপরিবহনের যে বিশৃঙ্খলা, সকলকে মিলে দলীয়ভাবে শৃঙ্খলার আওতায় আনা অত্যন্ত দুরূহ কাজ। তবে এজন্য মালিক পক্ষকেই দুষছেন মেয়ররা। বলছেন 120টি নতুন গাড়ি দেওয়ার কথা থাকলেও শেষ বেলায় এসে 4টি গাড়ি দিতে চাইছেন তারা। বাস মালিকরা যারা আছেন তারা আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাসগুলো দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সে প্রতিশ্রুতি রাখতে পারেন নাই। আমরা কারো কাছে জিম্মি হতে চাই না। যদিও এমন অভিযোগ মানতে নারাজ মালিক পক্ষ। 420টা গাড়ি যারা রোড পারমিটের জন্য আবেদন করেছে, যারা স্লিপ নিয়েছে, তাদেরকে ছাড়া আর কাউকে দেওয়া হবে না। এই জিনিসটা আমাদের ওয়াকিবহাল আমরা ছিলাম না। এই প্রক্রিয়ায় 2019 সালের আগের কোনো বাস চলবে না রাজপথে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাছের পর্যাপ্ত সরবরাহ, কেমিক্যাল মুক্ত ও চাহিদা থাকায় পিরোজপুরে দিন দিন বাড়ছে শুটকি উৎপাদন। ফ্যাপসা, লইট্টা, ছুরি, মরমা, চিতল সহ প্রায় 35 প্রকারের সামুদ্রিক মাছ শুটকি হচ্ছে। ব্যবসা চলে নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় 4.5 মাস। পিরোজপুর থেকে জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন যতই বাড়ছে আহারের তালিকায় যোগ হচ্ছে শুটকি মাছের রকমারি ব্যবহার। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বাড়ছে এর চাহিদা। ফলে দিন দিন বাড়ছে এর সরবরাহ। মাছ ভেদে প্রতি কেজি শুটকি বিক্রি হয় 400 থেকে 1200 টাকা পর্যন্ত। আর সরবরাহ নিশ্চিত করতে পিরোজপুরের পাড়ের হাটের কেমিক্যাল মুক্ত শুটকি পল্লীর শ্রমিকরা এখন ব্যস্ত। আমরা 4 মাস এখানে ব্যবসা করি, মৎস্য বন্দরের কাছ থেকে কিনে এখানে শুকানো হয়। প্রতি বছর মাছ শুকাই, কোটি কোটি টাকার মাছ শুকাই, তারপরে এই জায়গায় আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। পাড়েরহাট বন্দর বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এখানকার বাদুরা নামক স্থানে গড়ে উঠেছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ফলে জেলেরা সাগর থেকে মাছ ধরে সরাসরি নিয়ে আসেন এই কেন্দ্রে। এ বন্দরে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছের আমদানি হলেও ফ্যাপসা, লইট্টা, ছুরি, মরমা, চিতল সহ প্রায় 35 প্রকারের সামুদ্রিক মাছ শুটকি হয়। নভেম্বর মাস থেকে প্রায় 4.5 মাস চলে এই শুটকির ব্যবসা। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্নতার সাথে শুটকি তৈরি করায় এর চাহিদা অনেক। মাছগুলো সুন্দরভাবে ধৌত করার পরে শুকাই, কিন্তু আমরা এতে কোনো ঔষধ, কোনো কিছু কীটনাশক কিছু ব্যবহার করি না। একটা মাছ শুকাইতে মিনিমাম কম হইলে 1 সপ্তাহ টাইম লাগে। মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় কাঁচা মাছের পাশাপাশি জমে উঠছে শুটকি মাছের ব্যবসাও। প্রতি বছর কয়েক কোটি টাকার বিক্রি হয় এই শুটকি পল্লী থেকে। আর সরকারের রাজস্ব বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ ও শুটকি ব্যবসার প্রসারে মৎস্য বিভাগ প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করছে। মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত শুটকি যদি তৈরি করতে চায়, আমাদের হাইজেনিক এবং আছে প্যাকেজিংয়ের উপরে তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং আধুনিকরণের ব্যবস্থা করি, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সচল হবে। 5 বছর আগে একটি শেড দিয়ে যাত্রা শুরু হলেও এর সংখ্যা এখন দাঁড়িয়েছে 5টিতে। প্রতি বছর এ জেলায় উৎপাদিত হয় 75 থেকে 80 হাজার কেজি শুটকি। সময় সংবাদ, পিরোজপুর। অনিয়ম দুর্নীতি রোধের পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে দেশে প্রথমবারের মতো আজ থেকে খোলা জায়গায় অফিস কার্যক্রম শুরু করেছে চট্টগ্রামের 6টি সহকারী ভূমি কমিশনার কার্যালয়, যেখানে অফিসে এসে প্রথমেই সেবা গ্রহীতা সরাসরি কথা বলতে পারবেন ভূমি সহকারী কমিশনারের সঙ্গে। অল্প সময়ের মধ্যে কোনো রকম হয়রানি ছাড়া দ্রুত সেবা পাওয়ায় খুশি গ্রহীতারা। নুরুজ্জামান আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছেড়ে কার্যালয়ের উন্মুক্ত স্থানে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন খোদ সহকারী ভূমি কমিশনার। তার সামনে বসে আছেন সেবা নিতে আসা গ্রাহকরা।
কেউ এসেছেন জমির নাম জারি করতে, কেউ রেকর্ড সংশোধন, কেউ বা জমির উন্নয়ন করেন নানা জটিলতা নিয়ে। একে একে সবারই কথা শুনছেন সহকারী ভূমি কমিশনার। তারপর মিনিট 10 থেকে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে সেবা পেয়ে যাচ্ছেন জমি সংক্রান্ত নানা জটিল বিষয় নিয়ে আসা সাধারণ মানুষগুলো। কোনো মধ্যস্বত্বভোগী যেন এসিলেন্ট অফিস প্রাঙ্গণে এসে বা কোনো সেবা প্রার্থীকে, ভূমি সেবা প্রার্থীকে হয়রানি করতে না পারে, তার জন্য আমরা আরও আগে থেকেই একটি রেজিস্টার মেনটেন করছি। যেই রেজিস্টারে এসে ভূমি সেবা প্রার্থী তার নাম, ফোন নাম্বার সহ লিখে সরাসরি এসিলেন্টের সাথে কথা বলতে পারে। ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা এক প্ল্যাটফর্মে যাতে মানুষ পেতে পারে, অর্থাৎ মানুষ যাতে আর হয়রানির শিকার না হয়, সেই জন্য আমাদের এই পদক্ষেপ। ভূমি অফিস নিয়ে বিভিন্ন সময় নানা হয়রানি দুর্নীতির অভিযোগ থাকলেও রোববার ভিন্ন পরিবেশ দেখে খুশি গ্রাহকরা। জায়গা কিনছি ওটা খতিয়ান করার জন্য, মিউটেশন যেটাকে বলে। তো আমি খুব সুন্দরভাবে অল্প সময়ে আমি খতিয়ানটা পেয়েছি। সার্ভিসটা খুবই ভালো, আর উনি আসতে পর্যন্ত সার্ভিসটা অনেক ভালো হচ্ছে, যার ফলে আমরা অনেক খুশি আর কি। কাজটা করতে বেশিক্ষণ লাগে নাই, আমি ম্যাডামের সঙ্গে কথা বলছি, ম্যাডামে আমাকে ওইটা দিয়ে দিচ্ছে। এছাড়া সহকারী ভূমি কমিশনারদের অনুপস্থিতিতে রেকর্ড চেক করার মধ্য দিয়ে সেবা গ্রহীতাদের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিতে সার্কেলগুলো কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের সিমপাড়ায় বসেছে শ্রমিকের হাট। শ্রম বিক্রির জন্য দল বেঁধে ঠায় দাঁড়িয়ে আছেন শ্রমিকরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা মালিকরা দরদাম করে কাজের জন্য নিচ্ছেন পছন্দের শ্রমিক। বিস্তারিত জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, রিচার্ড, এই অগ্রহায়ণের যে এই কুয়াশা, সেই ভোরের কুয়াশা ভেদ করে কিন্তু শত শত কৃষক তাদের উৎপাদিত যে নানা রকম সবজি, এই নতুন নতুন শীতের সবজি, সেগুলো নিয়ে কিন্তু পসরা সাজিয়েছেন এই প্রধান সড়কে। এবং সেখানে আমরা দেখছি যে কপি, মূলা, বেগুন, ঢেঁড়স, নানা রকম তাজা সবজি, এবং এই সবজি দেবার জন্য কিন্তু পাইকারদের পাশাপাশি এখানে শৌখিন অনেক ক্রেতারা এসছেন এই ভোরের হাট থেকে। তারা এই যে ফ্রেশ সবজি কিনে নেবার জন্যে। আপনারা দেখছেন যে শীতের বড় বড় ফুলকপি সবজি হচ্ছে, সেগুলো কিন্তু এই বড় আকারের যে ফুলকপি সেটি 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এখানে যে মূলা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বড় বড় আকারের মূলা মাত্র 10 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন লাল শাক, পালং শাক, তারপরে আমরা দেখছি যে লাউয়ের ডগা, কালো বেগুন, লাউ, তারপর জালি কুমড়া, সবই কিন্তু এখানে পসরা স্থান পেয়েছে। এবং এই সবজিগুলো কিন্তু কৃষক সরাসরি নিয়ে এসেছেন এই হাটে। এবং কৃষকের মাঠ থেকে যে ফ্রেশ সবজি, সেই সবজি স্বাদ দেবার জন্য কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন নানা অঞ্চলের মানুষ। এবং এই যে কনকনে শীত, সেই শীত উপেক্ষা করে কিন্তু তারা সবজি কিনতে এসছেন। এবং তারা বলছেন যে এই ফ্রেশ সবজি সাধারণত অন্য হাটে না পাওয়ার কারণে কিন্তু ভোরে তারা এখানে আসেন। এবং এই স্থানীয় যে জমিগুলোতে তারা কিন্তু দাবি করেন কৃষকরা যে সেখানে তারা কীটনাশক এবং যে রাসায়নিক সার সেগুলোকে ব্যবহার না করে তারা কিন্তু জৈব সার এবং প্রাকৃতিক যে কৌশল আছে সেভাবে কিন্তু তারা এখানকার পোকামাকড় নিধন করে এই সুস্বাদু সবজি আবাদ করেন। সে কারণে তারা বলছেন এই সবজিগুলো কিন্তু বিষমুক্ত সবজি। এবং এই বিষমুক্ত সবজি এই জনসাধারণের কাছে পৌঁছাতেই তারা কষ্ট করছেন। এবং তারা বলছেন দামও কিন্তু সন্তোষজনক, যে এই সবজিগুলো বাজারে নিয়ে আসলে পাইকারি দমে যা বিক্রি করছেন তাতে কিন্তু তাদের বেশ পুষিয়ে যাচ্ছে। কিন্তু এই সবজিগুলোই কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টা পরে এই যে পাইকারি যারা কিনে নিয়ে যাচ্ছেন, পাশেই কিন্তু এই শহরের বড় বাজার, সেই বাজারে কিন্তু একেবারে 1.5 গুণ থেকে 2 গুণে বিক্রি হয় এই খুচরা বাজারে। তাতে কিন্তু এখানকার সাধারণ অনেক অসন্তোষ প্রকাশ করেন যে এই যে পাইকারি দাম আর খুচরা দামের মধ্যে বড় একটি ফারাক, সেটি কিন্তু এখানকার বাজার নিয়ন্ত্রণে যারা রয়েছেন, মার্কেটিং অফিসার বা এখানকার যে
এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু সেগুলো যথাযথভাবে দেখভাল করছেন না, এবং এখানে যে চারটা নিয়ে বিক্রি করবার কথা সেগুলো কিন্তু যথাযথ মানা হচ্ছে না। এবং এখানকার কৃষক বলছেন যে এই অগ্রহায়ণ মাস এখন কিন্তু শীতের একেবারে আগামী সব রকম সবজি তারা উৎপাদন করতে পারছেন, এবং নানা রকম চ্যালেঞ্জ থাকার পরেও কিন্তু তারা এখানে যে শীতের যত রকম সবজি সেগুলো আবাদ করেছেন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে ৪,৫০০ হেক্টরেরও বেশি জমিতে কিন্তু এবার সবজি আবাদ হয়েছে, এবং সেই সবজিগুলো কিন্তু খুবই মানে ভালো সবজি তারা বলছেন, যেগুলো বিদেশি রপ্তানি হচ্ছে। এবং রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ নানা অঞ্চলে কিন্তু এখানকার সবজি যাচ্ছে। এবং এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে এই রামপাল, বজ্রযোগনী, চরাঞ্চলের চরকর, মোল্লাকান্দি, মহাকালী, পঞ্চসার, এই যে বজ্রযোগনী এই এলাকাগুলো থেকে কিন্তু এই ব্যাপক সবজি আবাদ হচ্ছে। এবং এখানকার যে আলু উৎপাদনের সর্ববৃহৎ জেলা, এই জেলায় আলুর পাশাপাশি কিন্তু এইসব সবজি আবাদ হচ্ছে। এবং এখানে যে বীজ আলুর জন্য কাটার পরে যে আলু সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 10 টাকা কেজি দরে। আর এখানকার যে হিমাগারে রাখা আলু সেগুলো কিন্তু আমরা দেখছি যে আজকে বাজারে 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের সবজি বাজারে সবশেষ। মুন্সিগঞ্জের সবজির বাজার থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের 9টি ইউনিয়নে পৌঁছে গেছে বিদ্যুৎ। এতে জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ পাচ্ছে পিছিয়ে পড়া চরের মানুষ। হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নতি। আগামী জানুয়ারির মধ্যে চরের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট আর ছবি তুলেছেন অমৃত সেন। যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জেলার 5টি উপজেলার বেশ কয়েকটি চর। এইসব চরের মানুষেরা দীর্ঘদিন ধরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। তাই সরকার পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের কাছে সরাসরি বিদ্যুৎ পৌঁছাতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সংযোগ নিয়ে যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল স্থাপন করে। জেলার কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ও রূপসাতে স্থাপিত দুটি অত্যাধুনিক সাবস্টেশন থেকে সংযোগ নিয়ে এক চর থেকে অন্য চরে স্থাপন করা হয়েছে সারি সারি খাম্বা। টানানো হয়েছে 700 কিলোমিটার বিদ্যুতের তার। সরাসরি জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় ঘুরতে শুরু করেছে চরের মানুষের ভাগ্যের চাকা। আমরা হারিকেল কুফি ব্যবহার করছি, আমরা লাইট পাচ্ছি, ফ্যান ব্যবহার করবো। এখন আমরা নির্বিঘ্নে আলো জ্বালাতে পারছি। বিদ্যুৎ আসার কারণে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আগামী জানুয়ারির মধ্যে চরের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানান জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। ইতিমধ্যে এই চর এলাকায় আমরা প্রায় 24,000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছি, এবং আমাদের চেষ্টা মুজিব বর্ষের মধ্যে চর এলাকায় সমস্ত গ্রাহক যেন আমাদের বিদ্যুতের সেবার আওতায় আসে। আর নদীর তলদেশ দিয়ে আনা সাবমেরিন কেবলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিকল্প টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি সাবমেরিন কেবলের কোনো রকম সমস্যা হয়, বিকল্প সোর্সের মাধ্যমে এই টাওয়ার দিয়ে যাতে আমরা বিদ্যুৎ চালু রাখতে পারি। চরের মানুষের আর্থসামাজিক উন্নয়নের নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। অদূর ভবিষ্যতেই কাজীপুরের সকল অঞ্চল সমভাবে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পারবে। সাবমেরিন কেবলের মাধ্যমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা চরে অবস্থিত 7টি ইউনিয়ন ও সদর উপজেলার 2টি ইউনিয়ন বিদ্যুতের আওতায় এসেছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শীতের আগমনে কাপড় বুনতে ব্যস্ত রাঙামাটির পাহাড়ি গ্রামগুলোর ছোট উদ্যোক্তারা। প্রতিটি গ্রামের উঠোনেই তাঁত বুনছেন নারীরা। তবে সুতার দাম বাড়ায় আগের মতো লাভ হচ্ছে না বলে জানান উদ্যোক্তারা। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির দুর্গম তঞ্চঙ্গা গ্রাম অগয়াছড়ি শহর থেকে নৌপথে প্রায় ঘণ্টাখানেকের পথ। এই গ্রামেরই শিক্ষিত নারী অলনা তঞ্চঙ্গা পড়েন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নিজের পড়ার খরচ ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন থেকে গ্রামের তাঁতিদের জড়ো করে তৈরি করছেন তাঁত পণ্য, যা নিজের ফেসবুক পেজের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন তিনি।
শীতের মৌসুমে পার্বত্য জেলাগুলোতে বেড়ে যায় পর্যটকদের আনাগোনা। এজন্য দিনরাত পরিশ্রম করে বোনা হচ্ছে চাদর, পিনন, হাদিসহ নানা ধরনের তাঁতপণ্য। তবে সুতার দাম বেড়ে যাওয়ায় বর্তমানে খুব একটা লাভ হচ্ছে না। এগুলো বুনিয়া বিক্রি করি, আমাদের কাছ থেকে নিয়ে যায়, তো বিক্রি করে আমাদেরকে প্রাপ্ত টাকাটা দিয়ে দেয়। এখানে অনেক সময় দিতে হয়। সুতার দাম তো বেশি দাম, আমাদের তেমন পোষায় না, তবুও মানে খাস ভাগে ভাগে করি আর নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি এবং আমার এলাকায় কিছু মহিলা আছে যাদেরকে আমি কর্মসংস্থানেরও সৃষ্টি করে দিচ্ছি। এলাকায় যদি হয়তো এই উন্নয়ন কাজটা করতে পারি আর কি, এই যে চুনডাঙ্গা জাতের একটা হয়তো বিরাট একটা হয়তো আমার মনে হচ্ছে ভালো উদ্যোক্তা হবে। এই শিল্পের সাথে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিসিকের কর্মকর্তা। যারাই উদ্যোক্তা আমার কাছে আসবে, আমি ব্যাংকে আমার অফিসারদেরকে পাঠাবো যেন তাদেরকে সহায়তা করে। গত 1 বছরে তাঁত পণ্য বিক্রি করে অলনা তঞ্চঙ্গার আয় হয়েছে লক্ষাধিক টাকা। সময় সংবাদ, রাঙামাটি। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার তামান্না মোড় থেকে ওয়াবদা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার 4 কিলোমিটারেরই বেহাল দশা। শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক অতিক্রমে 10 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 35 থেকে 40 মিনিট। নীলফামারী থেকে জাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। নীলফামারী সদর থেকেই সৈয়দপুর শহরে সরাসরি প্রবেশের একমাত্র এই সড়কটি খানাখন্দে ভরা। প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন। 32 লাখ টাকা ব্যয়ে 2014 সালে সংস্কার হলেও 5 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির 4 কিলোমিটার রাস্তাই ভাঙাচোরা। এই রাস্তার দুই পাশে 5টি স্কুল ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়, সৈয়দপুর থানা, রেলওয়ে স্টেশন, রেলওয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সহ ঐতিহাসিক চিনি মসজিদ থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রেল স্টেশন থেকে ওয়াবদা যাইতে 1 ঘন্টা সময় লাগে। অনেক দুর্ঘটনা ঘটে, 3-4টা অ্যাক্সিডেন্ট প্রতিদিন হতেছে। যাত্রী কষ্ট, আমাদেরও কষ্ট, রেগুলার কষ্ট হচ্ছে। এই রাস্তাটা অনেক বিপজ্জনক, আমাদের রাস্তা পারাপার হতে অনেক ভয় লাগে। আমরা এই রাস্তার দ্রুত সংস্কার চাই, এটা অনেক দিন থেকেই এরকম। রাস্তাটির জনগুরুত্ব বিবেচনায় 28 লাখ টাকা ব্যয় দ্রুত সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডারের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান মেয়র সহ সংশ্লিষ্টরা। আমরা এখানে 8 কোটি টাকা মূল্যমানের পাকলন তৈরি করছি, যেটা রাস্তাটা খুব সুন্দরভাবে নতুন করে তৈরি করব। এমজিএসপি প্রকল্পে উক্ত রাস্তাটি 1 নং গুরুত্ব হিসাবে রাখা হয়েছে। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নতুন করে করা হবে। মরণ ফাঁদে পরিণত হওয়া সড়কটি দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা শিক্ষার্থী সহ যাত্রীদের চলাচলে সময় লাগছে প্রায় 3 গুণ বেশি। সময় সংবাদ, নীলফামারী। জামালপুরের চরাঞ্চলে করলা চাষ করে লোকসানে পড়েছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে না থাকায় অর্ধেকে নেমে এসেছে করলার ফলন। এছাড়া গাছের পাতা হলুদ ও কুঁকড়ে গেছে বলে জানান তারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদরের শরীফপুর, ইটাইল সহ ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি চরাঞ্চলে করলা সহ নানা শাকসবজির আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি করলার চাষ হয়েছে লক্ষ্মীচর ও তুলসীচরে। তবে মৌসুমের শুরুতেই লোকসানের মুখে চাষিরা। আবহাওয়া অনুকূলে না থাকায় পাতা হলুদ হয়ে কুঁকড়ে গিয়ে করলা গাছ শুকিয়ে যাচ্ছে। এতে কাঙ্ক্ষিত ফলন আসছে না। গত বছর বিঘাতে 20 মণ করলা পাওয়া গেলেও এবার 2 মণও হবে না বলে শঙ্কা চাষিদের। আস্তে আস্তে ধরেন গাছ নিচ থেকে পাতা হলুদ হয়ে পুইরা পুইরা উঠে উপরে আনের নাল হলুদ হয়ে যায়, এরপরে গাছ আর টিকে না। গাছ টিকতে আছে না, অনেক আমরা বীজ দিলাম, বিষয় কোনো ফল পাইতে আসি না। আমাদের জাংলার টাকা উঠবে না, কামলার টাকা জাংলা দিছি আমরা, এই টাকাটা আমাদের উঠবে না। আমদানি কম, কাজে মোটামুটি ধরেন দাম এবার একটু বেশি, ফলন কমের কারণে দাম বেশি। জেসিডিসে আক্রান্ত হয়ে করলা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আসলে বেসিক্যালি হচ্ছে জ্যাসিডের আক্রমণের জন্য। আমরা এই জন্য পরামর্শ দিই যে হুইলের গুঁড়ার পানি দিয়ে পানিতে মিশিয়ে ওনারা স্প্রে করতে পারে, অথবা বিভিন্ন অনুমোদিত মাত্রায় যে কীটনাশক ঔষধ আছে সেটা দিলেও এটা রোধ করা যাবে। চলতি বছর জামালপুর সদর উপজেলার চরাঞ্চলে ৭,৪35 হেক্টর জমিতে করলা সহ শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। সপ্তাহের ব্যবধানে নাটোরের পাইকারি বাজারগুলোতে দ্বিগুণ সবজির সরবরাহ হচ্ছে। এতে দাম নেমে এসেছে অর্ধেকে। তবে এ সত্ত্বেও কেজিতে 10 থেকে 20 টাকা লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীদের, অথচ লোকসান গুনছেন কৃষকরা। এ অবস্থায় বাজার মনিটরিং এর দাবি তাদের। নাটোর থেকে আল মামুনের তথ্য
ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে বিস্তারিত। কুয়াশার চাদর জড়ানো ভোর থেকে জমে ওঠে নাটোরের পাইকারি এই বাজার। এখানে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি সরবরাহ করেন কৃষকরা। এতে সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে অর্ধেকে। তবে খুচরা পর্যায়ে এর প্রভাব তেমন একটা পড়েনি। পাইকারি বাজারের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দিয়ে সবজি কিনছেন ক্রেতারা। বাজারে আমরা যখন আসি দেখতে পাই যে পাইকারি দামের চাইতে খুচরা দামটা অনেকটাই বেশি। বেগুন 20 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনতে হচ্ছে এখানে 40। আমরা আবাদ করি, আমার টাকা পায় খুচরা দোকানদাররা, এরা আমার কাছে 15-20 টাকা কেনে, এরা কাছে 25-30। মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। এই বেগুন 6 টাকা করে বিক্রি করে আমার টাকা হচ্ছে না, লস খাচ্ছি। এই বেগুনটাই আবার খুচরা বিক্রি হচ্ছে বেশি দামে। কীটনাশক সার ওষুধের সব দাম বেশি, কিন্তু আমরা আবাদ ফল করে দাম পাচ্ছি না, এতে আমরা লাভবান হচ্ছে না। আমরা খুব কষ্টে আছি। শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বাড়লেও পাইকার না থাকায় বিক্রি কম বলে দাবি আড়তদারদের। আমদানি দ্বিগুণ থাকার পরেও ক্রেতার সরবরাহটা কম, যার কারণে মালের উপর প্রভাব পড়েছে এবং দাম কমে গেছে। এই বছর জেলায় 5200 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখন পর্যন্ত আবাদ হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। আরও 2 সপ্তাহ শীতকালীন সবজির আবাদ হবে বলে জানায় কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। নদী ও হাওর থেকে মাছ শিকার করে ভোরে হবিগঞ্জের শায়েস্তানগর মাছ বাজারে আসেন জেলেরা। পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে ঠাসা বাজারে পাওয়া যায় মিঠা পানির সব ধরনের মাছ। তবে জায়গা সংকটের কারণে বেচাকেনা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাজার কমিটি। রাশেদ আহমেদ খানের তথ্য ও একে আজাদের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে দেশি মাছ কেনাবেচার সবচেয়ে বড় বাজার শায়েস্তানগর। রুই, কাতলা, মৃগেল, বায়েম, শোল সহ নানা ধরনের মাছ নিয়ে বাজারে আসেন জেলেরা। দামও বেশ নাগালেই। আর এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করেন পাইকাররা। চাহিদা অনুযায়ী মাছ পাবেন, কিন্তু রেট 2 টাকা বেশি হলো আপনি চাহিদা অনুযায়ী মাছটা কিনতে পারতেছেন। অন্য বাজার থেকে এখানে সুবিধা, পাবলিকের কোনো সমস্যা না, মাছের অবস্থা ভালো আছে। খুব ভালো টাটকা মাছ পাওয়া যায়। রুই, কাতলা, পাবদা মাছ থেকে ধরে ইলিশ থেকে ধরে সব ধরনের মাছ পাওয়া যায়। মাছের বাজার একটু হালকা একটু দাম, তবে মাছ ভালো মাছ বিধায় মাছের দাম বেশি। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানালেন ব্যবসায়ীরা। বাজারের অবকাঠামো উন্নত হলে আরো বেশি পাইকার আসবেন বলে মনে করেন বাজার কমিটি। যে কষ্ট জায়গা পরিমাণ আমরা কম, খুব কষ্ট ভোগে আছি আমরা এই বাজারে। আমরা বাজারটা যদি দোতলা বাজার দেওয়া হয় সরকারের কাছে আমরা এটা আবেদন। হবিগঞ্জ জেলা ছোট বড় হাওর রয়েছে 156টি। এসব জলাশয় থেকে বছরে গড়ে উৎপাদন হয় 120 কোটি টাকার মাছ। সময় সংবাদ, হবিগঞ্জ। বরিশালের আড়তগুলোতে বেড়েছে নানা প্রজাতির মাছের সরবরাহ। নদী ও সাগরের মোহনায় প্রচুর মাছ শিকার হওয়ায় দামও ক্রেতাদের নাগালে। এই মুহূর্তে নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাব তার কাছে। শফিক। রিচার্ড, আপনি নিশ্চয়ই প্রবাদটি শুনেছেন যে মাছে ভাতে বাঙালি। এই প্রবাদটি কিন্তু বরিশালের যে মানুষজন তাদের বেশ কাছাকাছি, কারণ বরিশালের আশেপাশে কিন্তু বিভিন্ন নদ নদী বেষ্টিত হচ্ছে আমাদের এই বরিশাল অঞ্চল। একটা প্রবাদ কিন্তু এখানেও আছে যে ধান নদী খাল এই তিনে বরিশাল, এবং এত নদী নালা এবং খালবিল থাকার কারণে বরিশালের মানুষজনের কিন্তু সারা বছরই তাদের মাছের চাহিদা পূরণের সরবরাহ কিন্তু খুব বেশ ভালোই থাকে। এ কারণে যে মাছে ভাতে বাঙালি সেই প্রবাদটি বরিশালের মানুষজনের সাথে বেশ মিলে যায়। শীতকালীন সময় বলুন বা গ্রীষ্মকালীন সময় বিভিন্ন মৌসুমি মাছ ছাড়াও সারা বছরই এই অঞ্চলের বরিশালের আশেপাশে যে কালাবদর, সন্ধ্যা, কীর্তনখোলা নদী আছে সব জায়গাগুলো থেকেই কিন্তু মাছ সরবরাহ চলমান থাকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরিশাল জেলা পাইকারি মৎস্য আড়ত, যেটাকে প্রসিদ্ধ একটি নাম আছে সারা বাংলাদেশের নামটি পরিচিত পোর্ট রোড মৎস্য আড়ত। এবং এই পোর্ট রোড মৎস্য আড়তটিতে কিন্তু বরিশাল জেলা ছাড়াও
এই বিভাগের আশেপাশের যে বিভিন্ন জেলা আছে, বিশেষ করে ভোলা, পটুয়াখালী, বরগুনা, সেই সব জায়গার জেলেরা কিন্তু আসেন এবং আসে এখানে মাছ সরবরাহ বজায় রাখেন। এবং এই যে পোর্ট রোড এই আড়তটি, সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা মাছ নিয়ে দেশের উত্তরাঞ্চল, দেশের পূর্বাঞ্চল, এমনকি রাজধানী ঢাকায় সরবরাহ করে থাকে। এই শীতের মৌসুম এখন কিন্তু শুরু হচ্ছে, যেহেতু নভেম্বর মাস, ইতোমধ্যে শীতটা শুরু হয়ে গিয়েছে এবং এই শীত উপলক্ষে কিন্তু বিশেষ কিছু ধরনের মাছ এই পোর্ট রোড আড়তটিতে আসা শুরু করেছে, যেটি সাধারণত বছরের অন্য সময়গুলোতে একটু কম পাওয়া যায়। আমি যদি আমাদের দর্শকদের একটু তালিকা সহকারে জানাই, তবে আশেপাশের নদ নদী থেকে কিন্তু প্রচুর পাঙাশ মাছ এখন এই পোর্ট রোডে আসছে এবং যেখানে যেই পাঙাশ মাছ কিন্তু পাইকারি কেজি দর হচ্ছে 450 থেকে 500 টাকা। এছাড়া নদ নদীর পোমা মাছ এখানে পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। চিংড়ি কিন্তু আসছে, নদ নদীর চিংড়ি, যে চিংড়ির মধ্যে দুটি ধরন আছে। এর মধ্যে প্রথম যেটি যে ছোট চিংড়ি, সেটি 400 থেকে 450 টাকা এখানে পাইকারি কেজি দরে পাওয়া যায় এবং শলা চিংড়ি সেটি 900 থেকে 1000 টাকায় কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেটা আমরা সকালে এসে দেখেছি। এছাড়া কিন্তু ইলিশ, আমাদের দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছে যে এখানে কিন্তু কিছু ছোট ছোট ইলিশ এসেছে এবং এগুলো আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি যে পাইকারি 500 টাকায় বিভিন্ন আকার ভেদে আসলে তারা বিক্রি করে থাকে। এছাড়া আরেকটা প্রজাতির যে মাছ, যেটি এই মৌসুমে একটু বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে এই আঞ্চলিক ভাষায় যেটাকে আইর মাছ বলা হয়, সেটা 600 থেকে 650 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে এই পাইকারি বাজারটিতে। এবং এই সব মাছের দাম সেটা কিন্তু আসলে সাইজ এবং আকার, ওজন, সেটা অনুযায়ী কিছুটা পরিবর্তন আসলে হয়ে থাকে। তবে মোটা দাগে কিন্তু আমি যে দামটা বললাম, এই দামে কিন্তু এখানে পাইকারি বিক্রি হচ্ছে। আর একটা জিনিস যদি রিচার্ড আপনাকে জানাই, যে এই আড়তটার আর একটা বিশেষত্ব হচ্ছে যে পটুয়াখালী এবং বরগুনার যে জেলেরা সাগরে যেয়ে থাকেন, তারা কিন্তু সরাসরি একটু বেশি দাম পাবার আশায় এই আড়তটিতে মাছ নিয়ে আসেন। এবং আমি এই সকালে যখন এখানে এসেছি, এখানকার ব্যবসায়ী যে মালিক সমিতি, তাদের সাথে আলাপ করার পর যেটি জেনেছি যে বর্তমান সময়ে সাগরের মাছের সরবরাহটা নদীর মাছের থেকে তুলনায় একটু বেশি রয়েছে এই অঞ্চলে, যে কারণে মাছের দামটা, সাগরের যে মাছগুলো, সেগুলোর দামটা এই অঞ্চলে একটু কম রয়েছে এই আড়তের কারণে। এবং আমি যদি একটু তালিকা অনুযায়ী যদি আমাদের দর্শকদের দেখাই, সেখানে দেখা যায় যে এখানে সাগরের ছুরি মাছ আছে, যেটি 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুরমা মাছ যেটি 100 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। গাংকল, এই আঞ্চলিক ভাষায় গাংকল একটা মাছ, যেটি 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। মোচন মাছ 280 থেকে 300 টাকায়। বোতল মাছ 100 থেকে 150, চালা মাছ 180 থেকে 200 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং নদ নদী এবং সাগরের এই শীতকালীন মাছগুলো কেনার জন্য কিন্তু আপনারা দেখছেন যে ক্রেতাদের একটা উপচে পড়া ভিড় সকাল থেকেই এখানে শুরু হয়, যেটি চলে কিন্তু বেলা 11টা-12টা পর্যন্ত। রিচার্ড, এই ছিল আমার কাছে বরিশাল পাইকারি মৎস্য আড়ত থেকে শীতকালীন মাছের সর্বশেষ খবর। বরিশালের পাইকারি মাছের আড়ত থেকে মাছ বেচা কেনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আলদি দুধের হাট, সকাল বিকাল খাঁটি দুধের পসরা বসে এই হাটে। আশেপাশের খামারিরা সরাসরি দুধ নিয়ে আসেন এখানে। খাঁটি দুধ কিনতে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন এই হাটে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে আর ছবি তুলেছেন আবু সাইদ। বালতি ভর্তি করে খামারিরা সকালে খাঁটি দুধ নিয়ে আসেন মুন্সিগঞ্জের এই আলদি দুধের হাটে। বেলা 10টা পর্যন্ত ঘন্টা 3 চলে ধুম বেচাকেনা। আবার একই স্থানে বিকেল 4টা থেকে শুরু হয় দুধের জমজমাট হাট। ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ছাড়াও এখানে দুধ কিনতে আসেন অনেক শৌখিন ক্রেতা। রোববার সকালে দুধের দাম কিছুটা কমে 40 টাকা লিটার দরে বিক্রি হয়। সস্তায় দুধ কিনে ক্রেতারা খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেন খামারিরা। ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে পাইকার পত্র আসে, বিভিন্ন বিয়া শাদীর অনুষ্ঠানে দুধ এখান থেকে কিনে। এই বাজারে দুধ কিনে এই জন্য
ছানা ভালো হয়, ফ্যাট বেশি হয়। ৪৫-৫০ টাকা দুধ বেচলে খাবারের বসে হয় না, গরুয়া লাগো। জেলা প্রাণী সম্পদ অফিস জানায় গাভীগুলো প্রাকৃতিক উপায়ে পালন করা হয় বলে এই দুধে ছানা বেশি হয়। আর হাট কর্তৃপক্ষ বলছেন সরকারিভাবে শেড তৈরি করা হলে বৃষ্টি বাদলে দুর্ভোগ কমবে। স্থানীয়ভাবে প্রাণী সম্পদ দপ্তর এই খামারিদেরকে সকল পরামর্শ এবং প্রাণীগুলোকে চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকি। একটি ছাউনি সেট দিলে মনে হয় আরও বেশ বিক্রেতারা এবং ক্রেতারা বহুত শান্তি শৃঙ্খলা পাইতো, কারণ সকাল সন্ধ্যা এখানে বিরাট একটা ভিড় পড়ে। প্রতিদিন এই হাটে সকাল বিকেল ৩ থেকে ৩,৫০০ লিটার দুধ বেচা কেনা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় দিনাজপুরে জেঁকে বসেছে শীত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ষষ্ঠীতলা মোড় এলাকায় আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাব তার কাছে। দুলাল। রিচার্ড, আপনি জানেন যে দিনাজপুরে কিন্তু শীতের যে তীব্রতা এটা কিন্তু দিনে দিনে বাড়ছে। ঘন কুয়াশা এবং উত্তরের যে হিমেল বাতাস, এই কারণেই কিন্তু শীতের তীব্রতা কিন্তু আপনার প্রতিদিনই বাড়ছে। আপনি জানেন যে বাংলা মাসের আজকে 14ই অগ্রহায়ণ, এরপরে রয়েছে পৌষ এবং মাঘ। এই মাসগুলোতে কিন্তু শীতের যে তীব্রতা এটা কিন্তু আরও বেশি বাড়বে। আমি এই মুহূর্তে রয়েছি আপনার শহরের ষষ্ঠীতলা মোড় এলাকায়, যেখানে বেশিরভাগই এখানে শ্রমিকরা এখানে আপনার কাজের খোঁজে আসে। তার আগে আপনাকে জানিয়ে রাখি আজকের যে আবহাওয়ার যে রিপোর্ট আঞ্চলিক অফিসে যেটা জানিয়েছেন যে তাপমাত্রা কিন্তু 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটি বলা হয়েছে 92% এবং পাশাপাশি বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু 4 থেকে 5 কিলোমিটারের কথা তারা জানিয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আরও বৃদ্ধি পায়। তবে এই শীতের কারণে সবচেয়ে বেশি যে দুর্ভোগ এবং সংকট সেটি হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক। এই শ্রমিকরা কিন্তু আপনার বিভিন্ন গ্রামগঞ্জ এবং উপজেলা থেকে এখানে আসেন কাজের খোঁজে। এখানে শীতের দিনেই সবচেয়ে বেশি দুর্ভোগ এই কারণেই যে অনেক বয়স্ক এবং যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু সেভাবে কিন্তু বের হতে পারেন না এবং কাজের খোঁজে আসলে অনেকে কাজ পান এবং অনেকে কাজ পান না। আরেকটি বিষয় হচ্ছে যে এই শ্রমিকরা তারা যেটা বলছেন যে এই শীতের সময় তারা যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি হচ্ছে বিশেষ করে সকালবেলায় তারা আসতে হয়। এই আসার কারণে তাদের যে গরম যে কাপড়, সে কাপড় অনেকের থাকে না এবং সরকারিভাবে যেটি এই সংকট মোকাবেলার জন্য সরকার যে সাহায্য সহায়তার যেটা দিয়েছে সেটা কিন্তু অপ্রতুল। অপ্রতুলের কারণে এখন তাদের যেটি চাহিদা সেটি সরকারিভাবে, যেহেতু এটি কি 13টা উপজেলা রয়েছে দিনাজপুরে, এখানে জেলা প্রশাসন থেকে যে শীত বস্ত্র বিতরণের কথা বলা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ অপ্রতুল। তারপরে তারা আরও বেশি করে আপনার চাহিদাপত্র জেলা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পাশাপাশি আপনাকে আরেকটি বলতে পারি যে এই শীতের তীব্রতা জনদুর্ভোগের পাশাপাশি তার নিরসনের উদ্যোগে কম সরকারিভাবে যেটি আপনার রয়েছে তা কিন্তু আপনার যথেষ্ট নয়। তবে এই শীতের কারণে সবচেয়ে বেশি যেটা দুর্ভোগ সেটি হচ্ছে আপনার যে বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি আপনার আক্রান্ত হয়, বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া আপনার এই ধরনের রোগে আক্রান্ত হয় এবং পাশাপাশি তারা যে দুর্ভোগটি যেটি পড়েন সেটি হচ্ছে যে শীতে মানুষের যে দুর্ভোগ লাঘবের জন্য সরকারিভাবে তাদের আরও বেশি করে এগিয়ে আসার তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখন গ্রাম এবং গঞ্জে আপনার ধান কাটার মৌসুম চলছে, সেখানে কিন্তু আপনার শ্রমিকরা তারা যেটা বলেন যে যেহেতু কুয়াশার কারণে তাদের আপনার সবচেয়ে বেশি কষ্টে পড়তে হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘন কুয়াশার কারণে আপনার যেসব যানবাহন চলাচল করে তারা কিন্তু বলেন যে সাবধানের মধ্যেই তারা চলাচল করতে হয়, কারণ অনেকে আপনার যে সড়ক দুর্ঘটনার আপনার মধ্যে পড়েন এবং এছাড়া এই ভোর আপনার
দিকে এবং 7টা পর্যন্ত অনেকে কিন্তু আপনার যানবাহনকে লাইট জ্বালিয়ে আমরা চলাচল করতে দেখেছি। এবং আরেকটি বিষয় আপনার বলি যে এখানে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক শিশুরা কিন্তু আপনার এই শীতজনিত রোগে আক্রান্তে তারা ভর্তি হচ্ছেন। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল রিচার্ড। দেশের শীতের তীব্রতার কথা জানাতে উত্তরবঙ্গের দিনাজপুরের ষষ্ঠীতলা মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। দক্ষিণ আফ্রিকায় নতুন রূপ পাওয়া করোনা সংক্রমণে শঙ্কিত জার্মানিতে বসবাসরত প্রবাসী সহ স্থানীয় নাগরিকেরা। প্রতিবেশী 9টি দেশের সাথে সীমান্ত থাকায় শঙ্কার জায়গাটা সবচেয়ে বেশি বলছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানিতে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এমনিতেই কয়েক সপ্তাহ ধরে কোভিড-19-এ দিশেহারা পুরো জার্মানি, তার উপর নতুন করে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব নিশ্চিত হবার পর আতঙ্কে প্রবাসী সহ স্থানীয়রা। ইতিমধ্যে আক্রান্ত অঙ্গরাজ্য বায়ার্ন ও হেসেনে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ফেরতদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ পাওয়া ওমিক্রন ভাইরাসটি যাতে প্রতিবেশী দেশগুলো থেকে জার্মানিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে দেশটি। তবে প্রবাসী সহ স্থানীয়রা আশা করছেন দেশ জুড়ে নতুন এই ভ্যারিয়েন্টকে রুখতে জার্মান প্রশাসন সর্বোত্তম চেষ্টাই করবে। প্রবাসী বাংলাদেশি যারা ইউরোপে এবং বাংলাদেশ জার্মানির বিভিন্ন শহরগুলিতে আছেন, আমি সবাইকে অনুরোধ করি আপনারা যেন সময় মতো ইনফুনটা নিয়ে নেন, টিকাটা সময় নিয়ে নেন, কারণ এইটার সম্ভাবনা এবং এটা বেড়ে যাওয়ার ঘটনা খুবই মারাত্মক এবং এটা যে কোনো সময় বেড়ে যেতে পারে। এদিকে ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দরে গত 21শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা ফেরত করোনার 2 ডোজ নেয়া আরও এক যাত্রীর শরীরে ভয়ঙ্কর ওমিক্রন ভাইরাসের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ভয়ঙ্কর করোনার এই ভেরিয়েন্ট থেকে আপাতত রেহাই পেতে প্রশাসন ও সাধারণ নাগরিকদের কণ্ঠে ছিল টিকা গ্রহণের আকুতি। আর তাই দেশব্যাপী টিকা কেন্দ্র ও সাধারণ ডাক্তারদের চেম্বারে বেড়েছে টিকা গ্রহীতাদের ভিড়। দেখুন, ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর থেকে বাঁচতে টিকা নিতেই হবে। আমাদের ডাক্তাররা বলছেন করোনার নতুন রূপ মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে, একমাত্র টিকাই এখন ভরসা। এদিকে গেল 24 ঘন্টায় জার্মানি জুড়ে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 104টি লাশ, সঙ্গে সংক্রমিত হয়েছে প্রায় 45,000 মানুষ। নতুন এই ভ্যারিয়েন্টের কারণে জীবন মৃত্যুর এই সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকায় সৃষ্ট করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে রুখতে একটি কার্যকরী টিকার সন্ধানে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান। তবে সে কারণেই প্রয়োজন আরও বেশি গবেষণা, আরও বেশি তথ্য উপাত্ত, বলছেন এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও এবার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। নতুন এই ভ্যারিয়েন্টে আতঙ্কে আছেন দেশটির সাধারণ মানুষ সহ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। করোনার উদ্বেগজনক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন খুব দ্রুত ইউরোপের বিভিন্ন দেশে ছড়াচ্ছে। ইতিমধ্যেই যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, চেক প্রজাতন্ত্রে এটি শনাক্ত হয়েছে। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় ইউরোপের দেশগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। বিশেষ করে বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। আর আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বিধিনিষেধও আরোপ করছে অনেক দেশ। আর মরক্কো ইতিমধ্যেই বিশ্বের সব দেশে 2 সপ্তাহের জন্য বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা করেছে। এদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাদের সরকার। এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত শনাক্ত হলে তাকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হবে, পাশাপাশি তার সংস্পর্শে যারা থাকবেন তাদেরকেও আলাদা করে রাখা হবে। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখন আতঙ্কিত আর ভয়ের মধ্যে রয়েছেন সাধারণ মানুষজন। আসলে নতুন করে যে দক্ষিণ আফ্রিকা থেকে যে নতুন ভ্যারিয়েন্টটা বর্তমানে দেখা যাচ্ছে, তাতে করে আমরা খুবই উদ্বিগ্ন। ইউরোপের বিভিন্ন দেশে এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এখনও ফ্রান্সে এটা শোনা যাচ্ছে না, তবে আমরা এটা নিয়ে খুব আতঙ্কিত আছি। কখন আবার এটা কি রূপ ধারণ করে, এটা নিয়ে আমরা সবাই শঙ্কিত।
ইউরোপে শীত শুরু হওয়ার সাথে সাথেই অনেক দেশেই যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তখন এরই মধ্যে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে অমিক্রন। যদিও ইউরোপের সরকারগুলো এই নতুন ভেরিয়েন্ট মোকাবেলা নিয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। ঘরের ভেতর বাগান করে সংযুক্ত আরব আমিরাতে আলোচনায় এসেছেন এক প্রবাসী বাংলাদেশি নারী। শুধু এই বাগান মুগ্ধতাই ছড়ায়নি, একটি পরিবারকে শারীরিক সুস্থতাও এনে দিয়েছে। জাকিয়া জাহানকে দেখে বাংলাদেশ কমিউনিটির অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বাগান করার। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। পুরো ঘরের ভিতর জুড়েই অসংখ্য শৌখিন গাছ, অনেকটা আলো বাতাস ছাড়া অনেক যত্নে শখের বাগান গড়ে তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক রেজার স্ত্রী জাকিয়া জাহান। তার এই বাগানের খবর বাংলাদেশ কমিউনিটিতে আলোচনার খোরাক জুগিয়েছে। আমার বাসায় কোনো বারান্দা নাই, তখন আমি ইনডোর প্ল্যান্টের উপরে পড়ালেখা শুরু করি। বিভিন্ন আর্টিকেল পড়ি, বিভিন্ন গ্রুপে যাই, দেখি, কথা বলি মালিদের সাথে। এভাবে আস্তে আস্তে আমি আমার পুরো বাসাটা একটা ইনডোর গার্ডেনের মতো করে ফেলেছি। দুবাই থেকে দূরে শারজার নিজ ভাড়া বাসায় এই বাগানটি তৈরি করেছেন জাকিয়া। ছোট ছোট অসংখ্য প্রজাতির গাছ দিয়ে ভরা এই বাগানে রয়েছে গোল্ডেন পাথুস, মার্বেল কুইন পাথুস, আগলা লিমা, চাইনিজ এভারগ্রিন, স্টিং অফ হার্ট, মনস্টেরা, অক্স জালিস, ফণিমনসা সহ অসংখ্য জাতের গাছ। যান্ত্রিক শহরে একটি ভাড়া বাসায় বদ্ধ ঘরে বাগান বিলাস দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। আমিরাতে বসবাসরত অসংখ্য পরিবার জাকিয়ার দেখা দেখি চেষ্টা করছেন ঘরে বাগান তৈরির। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। সংক্রমণ স্থল আফ্রিকা। এরই মধ্যে আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঝপথে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় সোমবার দেশে ফেরার কথা ছিল টাইগার্সদের। অতি সংক্রমণ ভাইরাসের এ ধরন থেকে বাংলাদেশকে রুখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ কঠোরভাবে পালন করা হোক ক্রিকেটারদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া। বিসিবি বলছে এ ব্যাপারে সরকারের সব ধরনের নির্দেশাবলী মানতে বাধ্য তারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎসব যেন পরিণত হচ্ছে বিষাদে। আতঙ্কের নাম কোভিড-19-এর নতুন ধরন ওমিক্রন, জানিয়ে আবারও উদ্বেগ বাড়ছে তাবৎ দুনিয়ায়। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়ে জ্যোতির দল গড়েছে ইতিহাস। তবে সেখানেও আছে সর্বনাশা ওমিক্রনের দাপট। প্রাদুর্ভাব ঠেকাতে মাঝপথে বিশ্বকাপের বাছাই পর্ব হয়েছে বন্ধ। এবার রুমানা সালমাদের দেশে ফেরার পালা, কিন্তু বিপত্তিটা ওখানেই। আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। বাংলাদেশের করোনা পরামর্শ কমিটি থেকেও এসেছে একই মতামত। তবে কি দেশে ফেরার পথটা কঠিন হচ্ছে টাইগ্রেসদের? জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার পর কঠোরভাবে হতে হবে নারী ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব। আলোচনায় উঠে আসছে যে আমাদের নারী ক্রিকেট দল বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দেশের বাইরে রয়েছেন, তারা ফেরত আসবেন। আমরাও চাইবো না আমাদের দেশের নাম উজ্জ্বল করতে জীবন ঝুঁকি নিয়ে যারা দেশের বাইরে খেলতে গিয়েছেন তারা যখন ফেরত আসবেন তাদেরকে মধ্যবর্তী অন্য একটি দেশে পর্যবেক্ষণে রাখা বা কোয়ারেন্টাইন শেষ করে দেশে আনা, এটা হয়তো ঠিক হবে না। কিন্তু তারা দেশে আসার পর একটি নির্দিষ্ট সময় 7 দিন বা 14 দিন তাদেরকে যথাযথ পর্যবেক্ষণে রেখে তাদেরকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে তারপরে স্বাভাবিক জীবনযাপনে নেওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে উত্তম হবে। তবে তার থেকে ভালো হবে যদি 28 দিন অবজারভেশনে রাখা যায়। করোনার গেল 3 ঢেউয়ে বিপর্যয় দেখেছে বাংলাদেশ, তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন গোটা প্রক্রিয়া সমন্বয় করা হবে সরকারের সঙ্গে। যেহেতু তারা সাউথ আফ্রিকা থেকে আসবে এবং সাউথ আফ্রিকায় ইতিমধ্যে এই নতুন ভেরিয়েশনটা ধরা পড়েছে এবং কয়েকজন খেলোয়াড়ও শনাক্ত হয়েছে, তারা আসার সঙ্গে সঙ্গে আমরা তাদের করোনা টেস্ট করব এবং হোম কোয়ারেন্টাইন বলেন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেটাই হোক, আমরা আমাদের দেশের যে স্বাস্থ্য বিভাগের যে প্রটোকল সেই প্রটোকল অনুযায়ী আমরা এগিয়ে যাব। জিম্বাবুয়ে থেকে চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্যে আসবেন নারী ক্রিকেট দল, সেখান থেকে তাদের দেশে ফেরার কথা। মাহবুব রিমন, সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে চলছে 3 দিনব্যাপী ফোবানা সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিনোদন জগতের তারকা শিল্পীরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এই মুহূর্তে ফোবানা সম্মেলনের স্থলে রয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাব তার কাছে। সাকি।
রিচার্ড, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের সবচেয়ে বড় যে সম্মেলন ফোবানা, সেই ফোবানা সম্মেলন থেকে আমি বলছি। আজকে ফোবানার শেষ দিন, উৎসবের পাশাপাশি কিন্তু একটি বিষাদেরও ছায়া রয়েছে। আজকে বাংলাদেশ থেকে যে 20 জন তারকা শিল্পী এসেছেন তাদের অনেকেই আজকে পারফর্ম করবেন। ভেতরে হাজার হাজার দর্শক রয়েছেন, বাইরেও অনেকেই রয়েছেন, অনেক স্টল রয়েছে। এই পুরো আয়োজনটি যে সফলভাবে সম্পন্ন হয়েছে সেটি ফোবানার যে একটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে হয়েছে। তারপরে যে হোস্ট কমিটি রয়েছে আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি, সেই হোস্ট কমিটিও এটি করছে। কিন্তু তারপরেও নেপথ্যে থেকে কিছু মানুষ এই ফোবানার এই সম্মেলনটিকে সফল করেছেন। তাদের কারো সঙ্গে আমি এখন কথা বলবো। আবু সরকার তাদের একজন। আমি একটু বলবো আপনার অনুভূতি, কেমন ফোবানা সম্মেলন হচ্ছে? আমরা অত্যন্ত গর্বিত যে আমরা ওয়াশিংটন ডিসিতে এই 25তম ফোবানা 2021-এর কনভেনশনটা আমরা করতে পেরেছি। সবচেয়ে বড় একটা অ্যারেনা গ্যারোল্ড হোটেলে। আমরা পিছন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের কালচার, কৃষ্টি কালচার তুলে ধরার জন্য, এবং আমন্ত্রিত অতিথি সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আরও একজন রয়েছেন যিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন নেপথ্যে থেকে, তিনি এই ফোবানা সম্মেলনকে সফল করার জন্য কাজ করছেন। তুষার। ধন্যবাদ সাকিব ভাই। আমি তুষার, হোস্ট কমিটির জয়েন্ট সেক্রেটারি। এবছর আমরা ফোবানার 35 বছর উপলক্ষে এবং বাংলাদেশের 50 বছর উপলক্ষে জিআই রাসেল এবং জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে আমরা ফোবানা হিসেবে সব থেকে বড় কনভেনশন করছি, এবং এটা সময় টিভিকে ধন্যবাদ, এবং এটা ভেরি সাকসেসফুল প্রোগ্রাম হচ্ছে। অনেক ধন্যবাদ তুষার আপনাকে। তুষারের কাছ থেকে আমি যাচ্ছি মনির কাছে। মনিও একজন শ্রম দিচ্ছেন এখানে। তিনি টিকিট কাউন্টারে বসে থেকে অগণিত মানুষ টিকিট কেটেছেন। একটু বলবেন যে কেমন মানুষ হয়েছে? ডেফিনেটলি, আমি অ্যাকচুয়ালি নিজেকে গর্বিত বোধ করছি যে এখানে ফোবানার সাথে অংশগ্রহণ করতে পেরে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে, এবং প্রচুর লোক আসছে এখানে আসলে টিকিট কাটছে, এবং হাজার হাজার লোক ইভেন ইয়েস্টারডে ছিল, আজকেও আমি অনেক দেখছি, এবং ধন্যবাদ সবাইকে। সৈয়দ আলী একটু বলবেন। জি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং অনেক ভালো লাগতেছে, এবং অনেক মানুষের টিকিট কেটেছি এবং সবাই এনজয় করতেছে। থ্যাংক ইউ। জি, জুয়েল বড়ুয়া। সবাইকে ধন্যবাদ সাকিব ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা যারা এই 35 ফেব্রুয়ারিকে সফল করার জন্য আর্থিক, মানসিক, কায়িকভাবে যেভাবেই সাহায্য করেছেন সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। একজন নারী রয়েছেন, তার কাছে আমি সর্বশেষ কথা বলতে চাই। একটু বলেন আপনার। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে লুলু সুলতানা। আমি 35 ফোবানার ভলেন্টিয়ার হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। আমরা এখানে প্রবাসীদের মিলন মেলার আয়োজন করেছি, এবং এখানে ফোবানা শুধু সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করেন না, এটার মাধ্যমে অনেক সেবাদান করা হয় মানুষের, এবং সংবাদকর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। রিচার্ড, রাত 2টা পর্যন্ত কিন্তু এই উৎসব চলবে। এরপরে ঢাকা থেকে যে তারকা শিল্পীরা এসেছেন তারা এখানে উঠবেন। সাবিনা ইয়াসমিন, তাহসান, লুইপা, শফি মণ্ডল, অনেকেই এখানে আজকে পারফর্ম করবেন। পারভেজ, সাজ্জাদ, লায়লা, অনেকেই রয়েছেন। সাদিয়া ইসলাম মৌ, ওয়ার্দা রিহাব, অনেকেই এখানে পারফর্ম করছেন। হাজার হাজার মানুষজন বাইরে রয়েছেন, তারা স্টলে, যেসব স্টলগুলো হয়েছে সেই স্টলে তারা যে বেচা কিনা হচ্ছে সেখানে যারা যেমন আছেন তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানও ভেতরে দেখছেন। আমি পরবর্তী ফোবানা কোথায় হবে, এবং আজকে যে কমিটি, যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির যে নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি কারা হয়েছে সেই খবর সময় সংবাদের মাধ্যমে সবাইকে জানাবো। এই ছিল আমার কাছে ফোবানা সম্মেলনের শেষ দিনের তথ্য। যারা ভলান্টিয়ার, যারা নেপথ্যে থেকে কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ফোবানা সম্মেলনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এবার দেশের ফুটবল প্রসঙ্গ, স্বাধীনতা কাপ ফুটবলের খবর। নিজেদের প্রথম ম্যাচে কাল নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেসকে নিয়ে এবার শিরোপার চোখ আকাশী নীলদের। তার আগে দলগত পারফরমেন্স উপহার দিয়ে আসর শুরু করতে চায় মারিও লেমোসের দল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45-টায়। বসুন্ধরা অধ্যায় শেষ করে নতুন মৌসুমে আবাহনী জার্সিতে কোস্টারিকার তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস।
আকাশ নীল শিবিরে মানিয়ে নিয়ে অনুশীলনে চনমনে ৩৫ বছর বয়সী এই ফরওয়ার্ড ২০১৮ সালে কলিন্দ্রেসের নেতৃত্বে প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এবার এই ফুটবলারকে নিয়ে স্বাধীনতা কাপে ট্রফির চোখ আবাহনীর। কলিন্দ্রেসের সঙ্গে জুটি বেঁধেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন গোমেজ, আর এশিয়ান কোটায় আবাহনীর ডেরায় ইরানের সেন্টার ব্যাক মিলাদ শেখ। যদিও পুরনো বিদেশিদের মধ্যে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগাস্তে। তাই তো প্রিমিয়ার লিগের আক্ষেপ ভুলে এবার দলের হয়ে সেরাটা দিতে শতভাগ প্রস্তুত ফুটবলাররা। The players is very good players. Daniel, Dori, the foreign new players very good. So I think they help the local players, me also. So this team is very strong for our season. এদিকে স্থানীয় খেলোয়াড়ের ক্ষেত্রে চমক দেখাতে পারেনি ধানমন্ডি জায়ান্টরা। অভিজ্ঞ মামুনুল, ওয়ারি ফয়সাল, প্রাণতোষকে ছেড়ে দিয়েছে আবাহনী, যেখানে চট্টগ্রাম আবাহনী থেকে আসা উইঙ্গার রাকিব হোসেন দলের সাফল্যে রাখতে চান ভূমিকা। দলের জন্য সুখবর, ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছেন ফরওয়ার্ড নাবিব নওয়াজ জীবন। সেই সাথে ম্যাচ বাই ম্যাচ পজিটিভ ফুটবল খেলতে চায় সোহেল রানা, বাদশা, শহীদুলরা। আমাদের প্রথম টার্গেট থাকবে ম্যাচ জয়ী হওয়া, এবং আমরা যেহেতু টার্ফে প্র্যাকটিস করিনি, আবাহনী মাঠে প্র্যাকটিস করছে আর টার্ফে প্র্যাকটিস করে অভ্যস্ত নয়, সেজন্য আমাদের ম্যাচটা হয়তো কঠিন হলেও হতে পারে। আমাদের স্কোরিং সমস্যা হবে না আশা করি। আমাদের যে স্ট্রাইকার, নতুন স্ট্রাইকারটা, ও অনেক ভালো স্ট্রাইকার, পাশাপাশি কলিন্দ্রেস আছে, ও স্কোরিং ওরও ভালো। গেলবার আসলে যে টিমটা ছিল তার থেকে এইবার অনেক অনেক বেটার টিম হয়েছে, এবং আমাদের যে ফরেন কালেকশন যেগুলো আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে এটা ইমপ্রুভমেন্ট করতে হবে মাঠে। দলে তেমন ইনজুরি নেই, তাই নির্ভর টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ সম্পর্কে তেমন ধারণা না থাকলেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ১৯৯০ সালের স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা। দীপু, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির খবর। ক্রিকেটকে ছাপিয়ে গেল দেশের হকি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সম্প্রচার হবে বিশ্বের ৭৫টি দেশে। সম্প্রচারের দায়িত্বে থাকবে স্টার স্পোর্টস। আর ডিসেম্বর থেকে বাংলাদেশে আসা শুরু করবে ভারত, পাকিস্তানের মতো অংশগ্রহণকারী দেশগুলো। এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তাইব আকরাম জানান, করোনা পরিস্থিতির উদ্বেগে সবগুলো দলকে রাখা হবে বায়ুবাবলে। ২০১৭ সালের পর আবারও হকির মেগা আসর বসছে বাংলাদেশে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়বে ভারত, পাকিস্তানের মতো এশিয়ার সেরা দলগুলো। এত বড় আসরের আয়োজক হবার নজির বাংলাদেশে নেই সাম্প্রতিক সময়ে। আর ডিসেম্বর থেকে বাংলাদেশে আসা শুরু করবে অংশগ্রহণকারী দেশগুলো। মেগা আসর, তাই আসর দেখতে দর্শকদের আবেদনও আছে বেশ। সারা বিশ্বের ৭৫টি দেশ থেকে দেখা যাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সম্প্রচারের দায়িত্বে থাকবে স্টার স্পোর্টস। আনা হবে আধুনিক যন্ত্রপাতি। এসব নিয়ে আলোচনা করতে ঢাকায় এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তাইব আকরাম বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন। আয়োজক হিসেবে বাংলাদেশের প্রস্তুতি ভালো, ছোটখাটো কিছু কাজ বাকি আছে, সেগুলো দ্রুতই শেষ হবার আশা রাখি। ৭৫টি দেশ থেকে এই খেলা দেখা যাবে, যা কিনা একটি অনন্য নজির। করোনার পর এটি এশিয়ার সবচেয়ে বড় আসর। সবগুলো ম্যাচ জমবে এই আশা করি। হকি মাঠের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করলেন তাইব আকরাম। আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো আসরের সব দলগুলো থাকবে বায়ুবাবলে। টিম হোটেল থেকে মাঠের বাইরে চলাচলে খেলোয়াড়দের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। করোনার প্রকোপ বিশ্বব্যাপী বাড়ছে, তাই আমরা কোনো ঝুঁকি নেব না। খেলোয়াড়দের কাছ থেকে সাংবাদিক, কর্মকর্তা সবাই দূরে থাকবে। হোটেলের বাইরে যাওয়া যাবে না। ম্যাচের আগে হবে করোনা টেস্ট। মোট কথা, সবগুলো দল থাকবে বায়ুবাবলে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক থাকব। ক্রিকেট ফুটবলের পর তৃতীয় খেলা হিসেবে এখনো ব্যাপক জনপ্রিয় হকি। এই আসর দিয়ে হকি মাঠ আবারও চাঙ্গা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং বিশ্বকাপ বাছাই শেষে আজ দেশে ফিরছে নারী ক্রিকেট দল। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক বিসিবি। কঠোর কোয়ারেন্টাইনের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়, আর সঙ্গে থাকুন সময়।